হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমাদের লেন্স পরিচিতি হয়েছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লেন্সের অভিসারী এবং অপসারী ক্রিয়া। লেন্সের অভিসারী অপসারী ক্রিয়া। আগের ভিডিওতে আমি লেন্সের ফোকাস, বক্রতা কেন্দ্র এগুলো আলোচনা করেছি। তোমরা যদি না বুঝে থাকো ওগুলো দেখে নেবে। গৌণ ফোকাস কি সেটাও আলোচনা করেছিলাম। গৌণ ফোকাস তাহলে আগের লেকচারে কি বলেছিলাম, তোমার যেরকম দর্পণের গৌণ ফোকাস হয়েছিল একই রকম কি হবে, ফোকাস তলে একটা কোনো বিন্দু হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে না, ফোকাস তলে কোনো একটা বিন্দুতে এসে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ মিলিত হবে, প্রধান অক্ষের সাথে আনতভাবে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যদি আসে। উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, ফোকাস তলে কোনো একটা বিন্দুতে মিলিত হয়, অবতল লেন্সের ক্ষেত্রে কি হয় না, প্রধান অক্ষের সাথে আনতভাবে আলোকরশ্মিগুচ্ছ নিজেরা যদি পরস্পরের সমান্তরাল হয় তাহলে কি হয় না, ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ফোকাস তলে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুটাকে বলা হয় কি না, গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাস কোনো স্থির বিন্দু নয়। গৌণ ফোকাস নির্ভর করে কিসের উপর না, তোমার আপতিত আলোকরশ্মি প্রধান অক্ষের সাথে কীরকম কোণে আনত হচ্ছে, সে আনত কোণের উপর নির্ভর করে যে কীরকম কোণ করে আনত হচ্ছে। তাহলে আমার এই গেল গৌণ ফোকাস। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে লেন্সের অভিসারী এবং অপসারী ক্রিয়া। দেখো, আমরা এর আগের ক্লাসগুলোতে প্রিজম এবং আয়তাকার স্ল্যাব পড়েছিলাম। প্রিজমে কি হয়েছিল, দুটো ত্রিভুজাকার তিনটে আয়তাকার তল দ্বারা সীমাবদ্ধ তল পেয়েছিলাম। অ্যাকচুয়ালি দুটো কৌণিক তল। আমি যদি এখানে ধরো এই জিনিসটা ভালো করে একটু বুঝে নাও, এখানে যদি এই মাথাটা ধরো না থাকতো তাহলে এটা কি হতো, আয়তাকার স্ল্যাব হতো না প্রিজম হতো? এটা তো প্রিজমে, এদের তো একটা কোণ আছে। আমি হয়তো মাথাটা বাদ দিই, এগুলোকে পিছন থেকে বাড়ালে একটা জায়গাতে মিলিত হচ্ছে, পরস্পর সমান্তরাল তো নয়। পরস্পর যদি সমান্তরাল হয় তখনই আয়তাকার কাচের স্ল্যাবের মতো ব্যবহার করবে। যদি দুটো কৌণিক তল থাকে, যদি দুটো আয়তাকার কৌণিক তল থাকে, আমার হয়তো এটা এখন মিলিত নেই তল দুটো, এটা কিন্তু ব্যবহার করবে, বিহেভিয়ারটা এর ব্যবহারটা হবে প্রিজমের মতোই। এই প্রিজমের মতোই আচরণ করবে। দেখে নি, চেক করে দেখাচ্ছে কিনা। হ্যাঁ, এ প্রিজমের মতোই আচরণ করবে। তার মানে এখান দিয়ে যদি আলোকরশ্মি আমি পাঠাই এভাবে, এ কিন্তু এভাবে ভূমির দিকে বেঁকে যাবে। প্রতিসরণের পর প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের পর কি হয়, ভূমির দিকে বেঁকে যায়। সমান্তরাল আয়তাকার কাচের স্ল্যাব হলে কি হতো, আয়তাকার কাচের স্ল্যাব হলে এ কিভাবে যেত, এর পার্শ্বসরণ হতো। কিন্তু কি হতো, এর কিন্তু এভাবে কোনো চ্যুতি হতো না। এখানে দেখছি আলোকরশ্মির একটা চ্যুতি হয়েছে, এই পথে যাওয়ার কথা, এখানে এইরকম একটা চ্যুতি পাওয়া গেছে। কিন্তু এগুলো দেখো পরস্পর বাড়ালে সমান্তরালভাবে যাবে, চ্যুতি হবে না। তাহলে আয়তাকার কাচের স্ল্যাব আর প্রিজমের মধ্যে তফাৎ কি, আলোকরশ্মির প্রতিসরণের। প্রিজমে প্রতিসরণের পর আলোকরশ্মি প্রিজমের ভূমির দিকে, ভূমি কোনটা, মানে যে আয়তাকার তল দুটো একটা তোমার কৌণিকভাবে মেশে না। ধরো এখানে দুটো আয়তাকার তল, এই দুটো আয়তাকার তল এ বি সি ডি, এই এ বি সি ডি এই পাশে কখনোই মিলিত হবে কি, হবে না। এই পাশে পরস্পর এভাবে দূরত্ব বাড়তেই থাকবে। তাহলে এইটাকে বলবো আমরা ভূমি। এই দিকটা ভূমির দিকে বাঁকবে। এই দিকটায় এই দেখো, এই বি আর সি এই বিন্দু দুটো কিন্তু দূরের দিকে বাড়ালে মিলিত হয়ে যাবে। ভূমি কোন দিকটা না, যেদিকে প্রিজমের তোমার আয়তাকার তলগুলো কখনোই মিলিত হবে না, বাড়ালেও পরস্পর থেকে দূরত্ব বাড়তেই থাকবে। ঠিক আছে, তাহলে কি হয়, প্রিজমের প্রতিসরণের পর আলোকরশ্মি ভূমির দিকে বেঁকে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখো। এরপর দেখো, আমরা একটা উত্তল লেন্স আঁকবো। উত্তল লেন্স কি হয়, মধ্যভাগ
মোটা প্রান্তদ্বয় সরু। তাহলে এটা আমার একটা উত্তল লেন্স হয়েছে, মধ্যভাগ মোটা প্রান্তদ্বয় সরু হয়েছে। এগুলোকে আমি কতকগুলো ভাগে ভাগ করে নেব। দেখো এভাবে কতকগুলো ভাগে ভাগ করে নিলাম, কতকগুলো ভাগে ভাগ করে নিলাম। এভাবে দেখো কতকগুলো ভাগে ভাগ করে নিয়েছি। দেখো এখানে প্রতিটা এই মাঝেরটা বাদ দিয়ে, মাঝের এইটা বাদ দিয়ে বাকি যে অংশগুলো আছে প্রতিটা কিন্তু একটা একটা প্রিজমের মতো ব্যবহার করছে। প্রিজম বলতে কেন ব্যবহার করছে দেখছি আমরা। দেখো এখানে এই পাশ এবং এই পাশ একটা জায়গায় মিলিত হয়েছে, এই দুটো পাশ, এই সাইড এবং এই সাইড, এও এই সামনে উপরের দিকে মিলিত হবে একটা জায়গাতে। এখন মিলিত নেই কিন্তু উপরের দিকে একটা জায়গাতে মিলিত হবে। তার মানে কি হবে, এখানে যদি আলোক রশ্মি আমি পাঠাই, এটা কি এই প্রিজমের মধ্যে যদি আলোক রশ্মি পড়ে, ও পড়ার পর কি হবে না ওর ভূমির দিকে বেঁকে যাবে, এইভাবে বেঁকে যাবে, ভূমির দিকে বেঁকে যাবে। ওর এই অ্যাঙ্গেলটা কি বলেছিলাম, কখন কখন চ্যুতিটা বেশি হবে, এর যে চ্যুতি কখন বেশি হবে, এর মান যত কম হবে, এর মানটা যত কম হবে চ্যুতি তত বেশি হবে। এখানে দেখো যত নিচ দিকে আসছি এর মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যত নিচের দিকে আসছি তত এর মানটা বৃদ্ধি পাচ্ছে, মানে উপরের দিকে যে আছে তার চ্যুতি সর্বোচ্চ হবে। তারপর দেখো এখানে যদি এই কাচের স্ল্যাবে যদি আলোক রশ্মি ফেলি, এখানেও দেখো আলোক রশ্মির কী হবে, ভূমির দিকে, ভূমি কোন দিকে আছে, নিচের দিকে। এই যে আমি লেন্সটাকে কতকগুলো তোমার ভাগে ভাগ করেছি, যেটা প্রতিটা একটা দেখো প্রিজমের মতো ব্যবহার করবে, এবং প্রতিটার ভূমি কোন দিকে হবে, মাঝের দিকে, প্রতিটার ভূমি হবে মাঝের দিকে, মাঝের দিকে। আর প্রতিটার তোমার প্রান্তরেখা, যেটা বলবো আমরা, প্রান্তরেখা থাকবে উপরের দিকে। তাহলে প্রিজমে কি হয়, প্রতিসরণের পর, প্রিজমে প্রতিসরণের পর আলোকরশ্মি ভূমির দিকে বেঁকে যায়, তাহলে এখানেও কি হবে, ভূমির দিকে বেঁকে যাবে এভাবে। তাহলে দেখো এটাও একটা ব্যবহার করবে প্রিজমের মতো, এও কি করবে না ভূমির দিকে এরকমভাবে বেঁকে যাবে, বেঁকে যাবে। এরপর দেখো এখানেও একই অবস্থা হবে, এটাও একটা প্রিজমের মতো ব্যবহার করবে, এখানেও ভূমির দিকে বেঁকে যাবে। এরপর দেখো প্রিজমের যেটা মাঝের অংশ, মাঝের অংশটা কি হয়, আয়তাকার স্ল্যাবের মতো ব্যবহার করে। মাঝের অংশে কি হয়, মাঝের অংশটা এরকম প্লেন হয় না, দুটো তলেই আয়তাকার স্ল্যাবের মতো, মানে দুটো পরস্পর সমান্তরাল তল হয়ে যায়। তখন কি হবে, সমান্তরাল তলে কি আমরা দেখেছি, আয়তাকার কাচের স্ল্যাবে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, পার্শ্ব সরণ হয়। আমরা কিন্তু এখানে পাতলা লেন্স ব্যবহার করব, পাতলা লেন্সে হলে কি হবে, পার্শ্ব সরণ হবে না। সেটা আমরা যখন আলোক কেন্দ্র আলোচনা করেছি সেখানে ডিটেলসে বলেছি, তোমরা ওই ভিডিওটা দেখলে এটা নিয়ে আর অসুবিধা থাকবে না। তাহলে এখান থেকে আলোক রশ্মি এভাবে সোজা বেরিয়ে যাবে, এইভাবে বুঝছেন, এখানে সোজা বেরিয়ে যাবে। দেখো এখানে যখন আমি এই মাঝের থেকে নিচের দিকে নামবো, নিচের দিকের অংশগুলোতে, নিচের দিকের অংশগুলোতে কোন দিকে আছে ভূমি, এই প্রান্তের দিকে, এই দিকে ভূমি আছে, এই দিকে আছে ভূমি, এই দিকে আছে প্রান্তরেখা, ভূমি আছে মাঝের দিকে, সবারই ভূমি থাকবে মাঝের দিকে। নিচের দিকের যে প্রিজমগুলো, প্রিজমের ভূমি আছে মাঝের দিকে, এই দিকে উপরের দিকে, আর প্রান্তরেখা আছে নিচ দিকে, এ ভূমির দিকে বাঁকবে। তাহলে এখানে যখন আলোক রশ্মি পড়বে এ ভূমির দিকে বেঁকে যাবে। দেখো অনুরূপে এখানে যখন আলোক রশ্মি পড়বে, এখানে দেখো চ্যুতিকোণ, এটা প্রিজমের যে কোণ, এই কোণটা আরও এখানে ছোট হয়েছে, আস্তে আস্তে ছোট হলে ওর চ্যুতিটাও বেশি হবে। তাহলে কি হবে, প্রতিটা প্রিজমের এরকম ব্যবহারের জন্য ও এই রকম গিয়ে মাঝের কোনো একটা, এই যে এটাকে আমরা কি বলেছিলাম না প্রিজমের প্রধান অক্ষ, প্রিজমের প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। সেটাই আমার হয়ে যাবে কি না ফোকাস, সেটা দ্বিতীয় মুখ্য ফোকাস বা ফোকাস। বলেছিলাম যে প্রিজমের দুটো ফোকাস থাকে, একটা প্রথম মুখ্য ফোকাস, একটা দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা দ্বিতীয় মুখ্য ফোকাসকে এখানে গুরুত্ব দেব। তাহলে আমরা দেখলাম যে এখানে উত্তল লেন্স কী লেন্স হিসেবে কাজ করে, উত্তল লেন্স কী লেন্স হিসেবে কাজ করবে না অভিসারী লেন্স হিসেবে কাজ করবে, অভিসারী লেন্স হিসেবে কাজ করবে। এ আলোক রশ্মিকে একটা জায়গাতে মিলিত করবে,
যে আলোক রশ্মি যদি একটা জায়গাতে মিলিত হয় তখন সেই ধরনের রশ্মিকে কি বলবো আমরা? অভিসারী রশ্মি। অপসারী রশ্মি কোনগুলো? যদি আলোক রশ্মিগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। এখানে উত্তর লেন্স ব্যবহার করেছি, তারা উত্তর লেন্স অভিসারী লেন্স রূপে ক্রিয়া করে। তাহলে এই গেল আমার উত্তর লেন্সের অভিসারী ক্রিয়া। এরপর আমরা আলোচনা করব অবতল লেন্স। এটা মুছে দিই, বুঝতে পারলে আশা করি। দেখো অবতল লেন্স কীরকম হয় না, মাঝের অংশ হয়ে যায় আমার সরু আর প্রান্তদ্বয় মোটা। তাহলে এটা হচ্ছে আমার একটা অবতল লেন্স। এটা একটা অবতল লেন্স। এদিকটা আর একটু বাড়বে, এটা দেখো একটা অবতল লেন্স আমরা এঁকেছি। দেখো এখানেও যদি আমি এই অবতল লেন্সটাকে কতকগুলো অংশে ভাগ করে দিই, কতকগুলো অংশে ভাগ করে দিলাম। দেখো কতকগুলো অংশে ভাগ করে দিয়েছি। দেখো এখানেও কি হয়েছে, মাঝের অংশটা বাদ দিয়ে প্রতিটা অংশ এক একটা প্রিজমের মতো হয়েছে। যার আমার উত্তর লেন্সের সময় কি ছিল, প্রিজমের ভূমিটা ছিল মাঝের দিকে, প্রিজমের ভূমিটা ছিল মাঝের দিকে, আর প্রান্তরেখাটা ছিল বাইরের দিকে, মানে ডগার দিকে। এখানে কি হয়েছে, প্রিজমের যে ভূমিটা আছে কোন দিকে? দেখো উপরের দিকে আছে, মানে প্রান্তের দিকে। ভূমিটা আছে প্রান্তের দিকে এখানে দেখো। আর এখানে প্রিজমের যে প্রান্তরেখা, মানে প্রিজমটা যেখানে যে আয়তকার তল দুটি যে কোণে মিলিত হবে, সেটা কোন দিকে আছে? সেটা আছে আমার এই দিকে, উপরের দিকে, মাঝের দিকে আছে প্রিজমের প্রান্তরেখা, আর তোমার ডগার দিকে আছে প্রিজমের ভূমি। তার মানে এখানে যদি আলোক রশ্মি ফেলি, এগুলো প্রতিটাকে একটা প্রিজমের মতোই ব্যবহার করবে, মাঝের অংশটা বাদ দিয়ে মাঝেরটা আয়তকার স্ল্যাবের মতো ব্যবহার করবে। তাহলে এখানে যদি আমি আলোক রশ্মি ফেলি, কি করবে? এখানে আলোক রশ্মি পড়ার পর প্রিজমের কি জানি আমরা, ভূমির দিকে বেঁকে যায়। তাহলে এও কি করবে, ভূমি আছে উপরের দিকে, এইরকম উপরের দিকে বাঁকাবে। ঠিক আছে। আবার এখানেও দেখো, এখানেও যদি আলোক রশ্মি পড়ে, এখানে আলোক রশ্মি পড়লে এর মধ্যেও কি হবে, প্রিজমের প্রতিসরণের পর কি হয়, ভূমির দিকে বেঁকে যাবে। এখানেও ভূমি কোন দিকে আছে, বাইরের দিকে, মানে এই দিকে। আলোক রশ্মি কোন দিকে বাঁকবে, এই দিকে বেঁকে যাবে। আবার দেখো এখানেও যদি যায়, এখানেও ভূমি আছে কোন দিকে, বাইরের দিকে, মাঝের দিকে আছে প্রান্তরেখা। তাহলে এখানেও আলোক রশ্মি সিমিলার এরকম বাইরের দিকে বেঁকে যাবে, ভূমির দিকে বেঁকে যাবে। এরপর দেখো মাঝের অংশটায় আমরা চলে এসেছি। মাঝের অংশটাই দেখো কি হয়েছে, যে আলোক রশ্মি এখানে মোটামুটি যে জায়গায় পড়েছে সেটা আয়তকার কাচের স্ল্যাবের মতো ব্যবহার করছে। এ কি হবে, এ সোজাসুজি বেরিয়ে যাবে এই পথে, কোন দিকে না বেঁকে সোজা বেরিয়ে যাবে। পার্শ্বসরণ হয় মোটা লেন্সের ক্ষেত্রে, সরু লেন্সের ক্ষেত্রে পার্শ্বসরণ হয় না, সেটা আমরা আলোক কেন্দ্র পড়ানোর সময় বলেছিলাম। এরপর দেখো আমরা যখন নিচের দিকে নামবো, নিচের দিকে নামলে কি হবে, নিচের দিকে নামলে ভূমিটা একই দিকে থাকবে, ভূমিটা একই দিকে থাকবে প্রান্তের দিকে, আর প্রিজমের যে প্রান্তরেখা, সেই প্রান্তরেখা কোন দিকে থাকবে, আমার মাঝের দিকে। তাহলে যখন নিচের দিকে নামবে এখানে মাঝের পথ, তখন কি হবে, ভূমির দিকে বাঁকবে। ভূমি কোন দিকে আছে, নিচের দিকে, সেটা দেখতে পাচ্ছ তোমরা, মানে এই দিকে বেঁকে যাবে। তোমরা যদি প্রিজমটা না পড়েছো, প্রিজমটা ভালো করে পড়ে নেবে। এখানে দেখো, এখানে কি হবে, ভূমির দিকে বাঁকবে, মানে ভূমি কোন দিকে আছে, এই দিকে। এখানেও দেখো ভূমি এই দিকে বেঁকে যাবে। দেখো এই রশ্মিগুলো পরস্পর কি কাছে এসছে না দূরে সরে গেছে? এই দেখো রশ্মিগুলো প্রতিটা কি হয়েছে, ধীরে ধীরে একে অপরের দূরে সরে গেছে, একে অপরের দূরে সরে গেছে। মানে এই ধরনের রশ্মিকে বলবো কি না, অপসারিত আলোক রশ্মিগুচ্ছ, অপসৃত আলোক। একটা বিন্দু থেকে এদের কি মনে হবে, যে একটা বিন্দু থেকে এরা অপসৃত হচ্ছে। আমি যদি এই বিন্দুগুলোকে, এই রশ্মিগুলোকে পিছনের দিকে এইভাবে বাড়াই, পিছনের দিকে যদি এইভাবে বাড়াই, তখন কি মনে হবে, যে নির্দিষ্ট একটা বিন্দু থেকে, প্রধান অক্ষের উপরে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে মনে হবে যে অপসৃত হচ্ছে। দেখো মনে হয়েছে যে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এই রশ্মিগুচ্ছগুলো যদি আমি এদিক থেকে দেখি, এভাবে এদিক থেকে দেখবো যে রশ্মিগুলো আমার এই বিন্দুর থেকে আসছে, এই বিন্দুর থেকে আসছে। এটা সোর্স তখন দেখতে পাবো এই বিন্দুতে। তখন এটাই হয়ে যাবে কি আমার দ্বিতীয় মুখ্য ফোকাস। কার ক্ষেত্রে না, অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে অবতল দর্পণ কীরকম লেন্স হিসেবে কাজ করবে? অবতল দর্পণ
অবতল দর্পণ অপসারী লেন্স হিসেবে ক্রিয়া করবে। এর অপসারী ধর্ম দেখা যাবে, এর সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে পরস্পর থেকে দূরে সরিয়ে অপসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করবে। এরপর দেখো লেন্সের বিভিন্ন ধরনের লেন্সে তোমার কি ধরনের প্রতিবিম্ব গঠন হয় সেটা আমি দেখব। তো এখানেও লেন্সের প্রতিবিম্ব গঠনের জন্য আমরা যেরকম তোমার দর্পণে প্রতিবিম্ব গঠন করেছিলাম, করেছিলাম যে কোনো দুটো আলোকরশ্মি নিয়েছিলাম, এখানেও আমরা যে কোনো দুটো আলোকরশ্মির সাহায্য নেব। মুছে দিই এটা। এখানেও যে কোনো দুটো আলোকরশ্মির সাহায্য নেব। সেটা কি কি আলোকরশ্মির সাহায্য নেব আমি একটা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখাই। উত্তল দর্পণের ক্ষেত্রে এটা দেখো প্রধান অক্ষ আছে আমার, দেখো প্রধান অক্ষে, এটা প্রধান অক্ষের সঙ্গে প্রধান অক্ষ দিয়ে কোনো যদি আলোকরশ্মি আসে, এ কি করবে, এ প্রধান অক্ষ দিয়ে সোজা বেরিয়ে যাবে। কোনো আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আসে, কোনো আলোকরশ্মি সমান্তরালভাবে প্রধান অক্ষের সাথে এলে সে কি হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দিয়ে যাবে। আর অবতল দর্পণের ক্ষেত্রে যদি এটা অবতল দর্পণ হতো মনে হবে ফোকাস থেকে অপসৃত হচ্ছে, মানে এই অবতল দর্পণ হলে এইদিকে বেরিয়ে যেত, সেটা মনে হতো ফোকাস থেকে অপসৃত হচ্ছে। আবার দেখো যদি আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায়, আলোক কেন্দ্র এমন একটা বিন্দু যেখানে আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না, আলোকরশ্মি যেদিকে সোজাসুজি বেরিয়ে যায় পাতলা লেন্সের ক্ষেত্রে। আমরা এখানে পাতলা লেন্স নিয়ে কথা বলবো, তাহলে আলোকরশ্মি এরকমভাবে সোজা বেরিয়ে যাবে, এরকম হবে। এটা কিন্তু উভয় লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্স বলো অবতল লেন্স বলো, দুটো লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মি সোজাসুজি বেরিয়ে যাবে যদি আলোক কেন্দ্র দিয়ে যায় এবং পাতলা লেন্স হয়। তাহলে আর আমরা তো এটা আগেও বলেছিলাম দর্পণ পড়ানোর সময় যখন প্রতিবিম্ব, যে কোনো বিন্দু উৎসকে নেই, কোনো উৎসকে ধরো এখানে একটা উৎস আছে, উৎসটাকে আমরা কীরকম হিসাবে বিন্দু রূপে কল্পনা করব এবং প্রতিটা বিন্দুর জন্যে আলাদা আলাদা স্থানে আলাদা আলাদা প্রতিবিম্ব হবে। এখানে প্রতিটা বিন্দুর জন্য এরকম একটা, আমরা হয়তো শুধুমাত্র একটা রশ্মিচিত্র দেখাবো, এখানে একটা বিন্দুকে দেখাবো, সেটার প্রতিবিম্ব এখানে দেখাবো, হয়তো ডোগাটা দেখালাম। ধরো এ বি আছে, এ বি এরকম একটা দণ্ড আছে এ এবং বি, আমি হয়তো শুধু বি বিন্দুটা এখানে দেখালাম। সেরকম এ বি বিন্দুর মধ্যে যতগুলো আমরা বিন্দু ভাবতে পারবো, প্রতিটা বিন্দুর জন্যই এরকম প্রতিবিম্ব গঠন হবে এখানে, কিন্তু আমরা একটা বিন্দু দিয়ে সেটা দেখাবো। প্রতিটা বিন্দুর জন্য ইন্ডিভিজুয়ালি এরকম রশ্মি এনে একগাদা রশ্মি এনে তো হেজি করা যাবে না, পিকচারটা তোমরা বুঝতেও পারবে না। সেজন্য আমরা কি করব না, ডগার একটা কোনো নির্দিষ্ট বিন্দুতে আমরা নেব এবং সেই বিন্দুর প্রতিবিম্ব এখানে দেখাবো এবং সেখান থেকে যোগ করে প্রতিবিম্ব টাকবো। তার মানে এই নয় যে ওই বস্তু থেকে একটাই আলোক রশ্মি আসছে বা দুটো আলোক রশ্মি এসে একটাই এরকম প্রতিবিম্ব বা রশ্মিচিত্র তৈরি করছে। প্রতিটা বিন্দুর জন্য রশ্মিচিত্র হবে। আমি এ টু বি যতগুলো বিন্দু ভাবতে পারবো প্রতিটা বিন্দুর জন্য রশ্মিচিত্র হবে। যাই হোক, এগুলো নিয়ে আমি দর্পণে আলোচনা করেছি, এখানে আর বেশি ডিটেলসে যাব না। এখন আমি কি করব না, উত্তল লেন্সে বিভিন্ন অবস্থানের জন্য বস্তুর প্রতিবিম্ব গঠন করব। উত্তল লেন্স দেখো, উত্তল লেন্সের উত্তল দর্পণের মতোই আমি পরপর এগিয়ে যাব। প্রথমে কোথায় বস্তুকে রাখবো না, অসীমে। দেখো অসীমে বস্তু রাখলে আমি কি বলেছিলাম, যে আলোক রশ্মিকে কেমন হিসাবে কল্পনা করব না, পরস্পরের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসবে এবং কি হবে, ওরা প্রধান অক্ষের সাথে আনতভাবে এরকমভাবে পরস্পর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসবে অসীম দূরত্ব থেকে। দেখো এরকম আলোক রশ্মিগুচ্ছ যদি আসে, আমরা গৌণ ফোকাসের সংজ্ঞাতে কি পড়েছিলাম, এরা এসে ফোকাস তলে কোনো একটা বিন্দুতে মিলিত হবে। তার মানে এরা এসে ধরো এখানে মিলিত হবে, তাহলে এখানে ওই বস্তুটার প্রতিবিম্ব গঠন হবে। এটা যদি এ বি ধরো বস্তু থাকে, এখানে বি এ, তাহলে কী ধরনের প্রতিবিম্ব গঠন হয়েছে, কোনো আলোকরশ্মি যদি মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন হয়, এখানে দেখো দুটো আলোকরশ্মি মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করেছে। মিলিত হয়ে যদি প্রতিবিম্ব গঠন হয় তখন অবশ্যই হবে সেটা সদ্বিম্ব কখন হয়, যদি সদ্বিম্ব হলেই বস্তুর হয়ে যাবে অবশীর্ষ, সমশীর্ষ হবে না, এই বস্তুর উল্টানো প্রতিবিম্ব হবে। আর কি হবে না, বস্তুর তুলনায় আকারে ক্ষুদ্র হবে। ঠিক আছে, আর আমরা ফোকাসের সংজ্ঞাতেও পড়েছিলাম কি না, অসীম দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব যেখানে গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের ফোকাস। তাহলে অসীম দূরত্বের অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব ফোকাস তলে গঠিত হবে, এটা ফোকাস তল কি সেটা আমরা আলোচনা করেছি। ফোকাস তলে গঠিত হবে। কীরকম প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে, অবশীর্ষ, প্রতিবিম্ব সৎ হবে,
ব্যাস বস্তুর তুলনায় আকারে ছোট হবে। এরপর দেখো আমরা যেমন দর্পণের ক্ষেত্রে তোমার আলোক কেন্দ্র বক্রতা কেন্দ্র আর বক্রতা কেন্দ্রকে সি আর ফোকাসকে এফ বলেছিলাম, সেরকম এখানে এফ আর টু এফ। প্রথমে হচ্ছে ফোকাস টু এফ মানে হচ্ছে ফোকাসের ডবল, ধরো এখান থেকে যদি এটা এফ হয় তাহলে এখান থেকে এই জায়গাটা হয়ে যাবে টু এফ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লেন্সে টু এফ ব্যবহার করব। টু এফ মানে ফোকাস দূরত্ব যতটা তারও অতটা, ফোকাসের ডবল। টু এফ মানে বুঝতেই পারছো এফের ডবল। তাহলে দেখো অসীমে বস্তুর প্রতিবিম্ব গঠন করলাম। এরপর দেখব অসীম টু এফ ও ইনফিনিটির মধ্যে যদি বস্তু থাকে সেক্ষেত্রে কি ধরনের প্রতিবিম্ব গঠন হবে। তাহলে এরকম দেখো আমরা এখন সমস্ত কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে আঁকছি। এরকম ধরো একটা এফ, এটা এফ, এটা টু এফ বস্তু আছে অসীম টু এফের মধ্যে, এখানে বস্তু আছে। তাহলে দেখো আমাদের সমান দূরত্বে এখানে কে থাকবে এফ, এখানে থাকবে টু এফ, টু এফ। তাহলে একটা আলোক রশ্মি আমি কল্পনা করলাম সমান্তরালভাবে আসছে প্রধান অক্ষের সাথে, এটা এ বি। ধরো আলোক রশ্মি এ বি, এই আলোক রশ্মি যে আসবে সমান্তরাল হবে কোন দিক দিয়ে যাবে, অবশ্যই ফোকাস দিয়ে যাবে। তাহলে এখানে এ ফোকাস দিয়ে এরকমভাবে বেরিয়ে যাবে। এরপর দেখো যদি তোমার আলোক কেন্দ্র দিয়ে আসে, পাতলা লেন্স আমরা ব্যবহার করেছি, সমস্ত ক্ষেত্রে পাতলা লেন্সে ব্যবহার করব। এর কি কোনো চ্যুতি হবে? চ্যুতি হবে না, এই পথেই বেরিয়ে যাবে এইভাবে। তাহলে দেখো এর প্রতিবিম্ব কোথায় গঠন হয়েছে, এফ ও টু এফের মধ্যে কোনো একটা জায়গাতে। প্রতিবিম্বর আকৃতি কী রূপ হয়েছে না, প্রতিবিম্বর আকৃতি হয়েছে বস্তু অপেক্ষা আকারে ছোট হয়েছে। কী ধরনের প্রতিবিম্ব এটা? সদ্বিম্ব কেন না, মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন হয়েছে। আবার কি প্রতিবিম্বের হচ্ছে উল্টানো, এ বি, এখানে বি উপর দিকে ছিল, এখানে দেখো বি হয়ে গেছে নিচ দিকে, এ হয়ে গেছে উপরে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে টু এফ ও ইনফিনিটি দূরত্ব, অসীম দূরত্ব এবং টু এফের মধ্যে বস্তু থাকলে কী ধরনের প্রতিবিম্ব গঠন হয়। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি আমি লিখে দিই সদ, অবশীর্ষ আর ক্ষুদ্র। এই তিনটা হবে প্রতিবিম্বের প্রকৃতি। ঠিক আছে, এরপর দেখব যে টু এফ দূরত্বে যদি বস্তু থাকে, এরপর কোথায় বস্তুকে রাখবো, অসীমটা মুছে দিই। 3 নম্বরে হচ্ছে টু এফ দূরত্বে বস্তুকে রাখবো, টু এফ দূরত্বে, মুছে দিই এটা। এখন বস্তুকে যেখানে রাখবো সেটা হচ্ছে টু এফ দূরত্ব, এটা এফ, এখানে ধরো টু এফ, এখানে বস্তু রাখলাম, এখানে এটা এফ, এটা হয়ে যাবে টু এফ। দেখো এখানে যদি আলোক রশ্মি আমাদের সমান্তরালভাবে আসে, এ কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। এখানে দেখো যখন আলোক কেন্দ্র দিয়ে আসবে, আলোক রশ্মি যদি আসে এইভাবে সোজা বেরিয়ে যাবে। তাহলে দেখো আলোক রশ্মির প্রতিবিম্ব কোথায় গঠন হয়েছে না, এখানে টু এফ দূরত্বেই গঠিত হয়েছে। এটা তো আমার টু এফ দূরত্ব ছিল, এই দূরত্বটা টু এফ দূরত্ব ছিল, এটা এফ ছিল, এটা টু এফ। আমি টু এফ দূরত্বে বস্তু রেখেছি কি, এ আর বি। এখানে দেখো বি হয়ে গেছে নিচ দিকে, এ হয়ে গেছে উপরে, মানে প্রতিবিম্ব হয়েছে সদ অবশীর্ষ, সমশীর্ষ নেই আর। প্রতিবিম্বের প্রকৃতি কী রূপ হয়েছে, বস্তুর আকৃতি, প্রতিবিম্বের আকৃতি দেখো প্রায় সমান হয়েছে। আমার ছবিটা একটু উল্টোপাল্টা হওয়ার জন্য অত হয়তো নিখুঁত হয়নি, কিন্তু প্রতিবিম্বের আকৃতি বস্তুর আকৃতি সমান হয়। তাহলে টু এফ দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠন হয়েছে, এখানে টু এফ দূরত্বে প্রতিবিম্ব গঠন হয়েছে। প্রতিবিম্বের অবস্থান তাহলে কোথায়, টু এফে। টু এফে হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের প্রকৃতি কি, সদ অবশীর্ষ, বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব গঠন হয়। তাহলে এগুলো নোট করে নেবে। ঠিক আছে, তাহলে টু এফ দূরত্বে রাখলাম। এরপর কোথায় রাখবো, এফ আর টু এফের মধ্যে। এরপর রাখবো বস্তুকে এফ ও টু এফের মধ্যে। এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এফ ও টু এফের মধ্যে, কারণ এগুলো ওভাবে চার্ট অনুযায়ী তুমি মুখস্থ রাখতে পারবে না। যদি পরীক্ষার হলে কোনো কারণে পড়ে
তখন কিন্তু নিজেদেরকে বের করে নিতে হবে, যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে নিজেদেরকে দেখে নিতে হবে। দেখো আমি এখানে বস্তুকে কোথায় রাখবো, এটা এফ, এটা 2f, এফ 2f, এফ 2f। দেখো এখানে আমরা বস্তুকে কোথায় রাখবো না এফ ও 2f এর মধ্যে, মানে এখানে আমি বস্তুকে রেখে দিয়েছি এখানে। এখান থেকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এখানে এসে পড়বে, কোথায় বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এখানে দেখো আলোক রশ্মি যখন আলোক কেন্দ্র দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে দেখো এইভাবে বেরিয়ে যাবে সোজাসুজি। তাহলে দেখো এখানে কোথায় প্রতিবিম্ব গঠন হয়েছে, এখানে 2f এর বাইরে। 2f যে দূরত্ব আমার এখানে ছিল, এখানে চাইতে দূরে প্রতিবিম্ব গঠন হয়েছে 2f এর বাইরে। প্রতিবিম্ব দেখো এটার চাইতে বড় হয়েছে আকারে, এ বি বি এ। প্রতিবিম্ব কি হয়েছে, বস্তুর তুলনায় আকারে বড়, বস্তুর তুলনায় বিবর্ধিত প্রতিবিম্ব, বিবর্ধিত প্রতিবিম্ব। দেখো প্রতিবিম্বের প্রকৃতি কি হয়েছে, সদ। তাহলে সদ হলে অবশীর্ষ অবশ্যই হবে অবশীর্ষ, আর বস্তুর তুলনায় আকারে বড় হয়েছে। প্রতিবিম্বের অবস্থান কোথায়, 2f দূরত্বের, 2f এর বাইরে, মানে 2f ও ইনফিনিটির মধ্যে। প্রতিবিম্বের অবস্থান 2f ও ইনফিনিটি এর মধ্যে। এরপর বস্তুকে রাখবো f দূরত্বে, ফোকাসে। মুছে দিই তাহলে এটা। আমি প্রতিটা পয়েন্ট বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নেবে, পরে বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। দেখো আমি প্রথমে বলেছি আমার ভিডিওগুলো হয়তো একটু লেন্দি হয়, কারণ আমি প্রতিটা জিনিস আলোচনা করি। টিউশনিতে যে তোমাদের যেরকমভাবে পড়ানো হয় আমি সেরকম অনুযায়ীই পড়িয়ে দিই। তোমাদের হয়তো ঠিকঠাকভাবে ফলো করলে আশা করি দরকার নাও হতে পারে। এরপর তোমাদের নিজস্ব অপিনিয়ন। এফ দূরত্বে যখন থাকবে, আচ্ছা ফোকাসে যখন রাখবো, এখানে বস্তু আছে, আমি কোথায় রাখবো, ফোকাসে। এখানে ধরো এটা এফ, সমদূরত্বে এফটা এখানেও থাকবে এফ। আমি বস্তুকে রাখছি কোথায় না ফোকাসে। এখানে আলোক রশ্মি আসবে, আলোক রশ্মি এসে কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। এখানে আলোক কেন্দ্র দিয়ে এসে আলোক রশ্মি ফোকাস দিয়ে যাবে। দেখো এই আলোক রশ্মিগুলো মানে প্রায় সমান্তরালের মতো লাগছে, মনে হচ্ছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। এরা কি মিলিত হবে এখন, এরা মিলিত হবে না, এরা অনেক দূরে গিয়ে কোথাও মিলিত হবে। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রায় সমান্তরাল মনে হচ্ছে, এরা কোথাও দূরে গিয়ে মিলিত হবে। তাহলে এখানে প্রতিবিম্ব কি হবে, অসীমভাবে বিবর্ধিত হয়ে যাবে, খুব বড় হবে, অসীম বিবর্ধিত হয়ে যাবে। ঠিক আছে, আমাদের দর্পণের ক্ষেত্রেও দেখবে এরকমই হয়েছিল, ফোকাসে বস্তু রাখলে অসীম বিবর্ধিত প্রতিবিম্ব গঠন হয়েছিল। প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হয়ে যাবে, সদ। ঠিক আছে, এরপর রাখবো ফোকাসের মধ্যে, মুছে দিই এটা। এরপর রাখবো কোথায়, ফোকাসের মধ্যে, ফোকাসের মধ্যে। তাহলে এরকম একটা আমার উত্তল দর্পণ, উত্তল লেন্স আছে, উত্তল লেন্সের এখানে ফোকাস, এখানেও এরও এখানে ফোকাস, ফোকাস এখানে হবে, এখানে এরকম জায়গাতে। তাহলে আমি কোথায় রাখবো বস্তুকে, ফোকাসের মধ্যে, ফোকাস দূরত্বের মধ্যে রাখবো। মানে এখানে যদি বস্তুকে রাখি, এখান থেকে দেখো আলোক রশ্মি আসবে এ বি, এখানে আলোক রশ্মি এসে কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। এখানে আর একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে। এই রশ্মিগুলো দেখো পরস্পর থেকে অপসৃত হচ্ছে, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এদেরকে বাড়ালে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, মানে এরা সামনের দিকে কি কখনোই মিলিত হবে, হবে না, এরা পিছনের দিকে মিলিত হবে। এদের যদি পিছনের দিকে আমি বর্ধিত করি, এইরকম জায়গাতে মিলিত হবে এবং প্রতিবিম্ব এখানে গঠন হবে, এটা এ বি। তাহলে এখানে প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হয়েছে দেখো, আমি কি বলেছিলাম, কোনো একটা বিন্দু থেকে যদি আলোক রশ্মি মনে হয়, আমি যদি এদিক থেকে দেখি, এদিক থেকে দেখলে কি মনে হবে না আমার প্রতিবিম্বটা এখানে গঠন হয়েছে। এখানে আমরা প্রতিবিম্ব পাবো কি, পাবো না, কারণ আমাকে অপসারিত আলোক রশ্মি গুচ্ছগুলো
পরস্পর মিলিত হয়েছে এখানে, আমাকে সেটা ভেবে নিতে হচ্ছে একটা সোর্স হিসাবে। আলোক রশ্মি তো ওইভাবে হয় না, একটা সোর্সকে আমরা দেখবো আলোক রশ্মি, তো এখানে সেই সোর্সটা দেখতে পাবো। তাহলে দেখো প্রতিবিম্ব কীরকম হয়ে যাবে না, এটা অসৎবিম্ব। অসৎবিম্ব কারণ প্রতিবিম্ব, অসৎবিম্বে কি হয়, অসৎবিম্ব মনে হয় একটা বিন্দু থেকে অপস্থিত হচ্ছে, যেটা এখানে মনে হচ্ছে। আর কি হয়, সমশীর্ষ হয় অসৎবিম্ব, এখানেও হয়েছে। দেখো এখানে প্রতিবিম্ব তাহলে অসৎবিম্ব হয়েছে, অসৎবিম্ব। তাহলে উত্তর লেন্সে যদি 2f এর মধ্যে ফোকাসের মধ্যে বস্তু থাকে, তখনই একমাত্র অসৎবিম্ব গঠন হয় এবং অসীমভাবে বিবর্ধিত প্রতিবিম্ব গঠন হয়। আর কি হয়, বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব সেই দিকেই গঠন হয়। বাকি সব ক্ষেত্রে দেখো বস্তু এই দিকে ছিল, প্রতিবিম্ব গঠন তার বিপরীত দিকে হয়েছিল। একমাত্র ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিম্বটা বস্তুর যেদিকে থাকে সেদিকেই গঠিত হয়। আর একটা জিনিস আলোচনা করেই আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণে একই ধরনের প্রতিবিম্ব সব জায়গাতেই গঠন হবে। তাহলে আমি এখানে লিখব অবতল দর্পণ। অবতল দর্পণ, অবতল দর্পণে প্রতিবিম্ব কীরকম গঠন হয় দেখো। অবতল লেন্স, অবতল লেন্সে প্রতিবিম্ব গঠন, অবতল লেন্স। তাহলে অবতল লেন্স আমার এই রকমের, মধ্যভাগ সরু, প্রান্তদ্বয় মোটা, এখানে প্রধান অক্ষ আছে, এখানে ধরো এফ, এখানে এফ। আমি এরকম জায়গাতে একটা বস্তু রেখেছি এ বি। এখানে এ বি আলোক রশ্মি সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে পড়েছে। এ কি হবে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এভাবে বেরিয়ে যাবে, মনে হবে ফোকাস থেকে আসছে। ঠিক আছে, একে যদি আমি পিছনের দিকে এরকমভাবে ডট ডট দিয়ে বাড়াই, ও মনে হবে ফোকাস থেকে আসছে। আরেকটা আলোক রশ্মি এভাবে আলোক কেন্দ্র দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে। দেখো আলোক কেন্দ্র দিয়ে গেছে, আর কি হয়েছে যে এখান থেকে তোমার আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে গেছে। তাহলে এখানে যদি এই আলোক রশ্মিগুলো পরস্পরের অপসারী আলোক রশ্মিগুলো, এরা কি কখনোই মিলিত হবে? সামনের দিকে হবে না। এই আলোক রশ্মিটাকে পিছন দিকে বাড়ালে দেখো এই জায়গাতে আমরা এর উৎস খুঁজে পাচ্ছি। তাহলে এই জায়গাতে আমরা এ বি প্রতিবিম্ব গঠন করতে পারবো। তাহলে দেখো এখানে প্রতিবিম্ব কি হয়েছে, অসৎবিম্ব। এটা অবতল লেন্সে না প্রতিবিম্ব যে বস্তু যে সাইডে আছে প্রতিবিম্ব সেই সাইডেই গঠন হয়েছে, বস্তুর তুলনায় প্রতিবিম্বের আকার ছোট হয়েছে। এবং অবতল লেন্সে মোটামুটি সর্বক্ষেত্রে এই ধরনের প্রতিবিম্ব গঠন হয়। ঠিক আছে, অবতল লেন্সে সর্বদাই অসৎবিম্ব গঠন হয়, মনে থাকবে। আশা করি বুঝতে পারলে, প্রতিটা রশ্মিচিত্র দেখিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে যে প্রিজমের মধ্য দিয়ে ন্যূনতম চ্যুতির শর্ত, মানে প্রিজমের মধ্য দিয়ে কখন ন্যূনতম চ্যুতি হবে। প্রিজমের মধ্য দিয়ে ন্যূনতম চ্যুতি কখন হয়, যখন I1 সমান I2 হয়। I1 সমান I2 হয়, মানে আপতিত রশ্মি আর নির্গমন রশ্মি একই কোণ করে বেরোয়। এটা I1, এটা বলেছিলাম, এটা I1, এটা হয়েছিল I2। এই I1 এবং I2 যখন সমান হবে তখন হয়ে যায় আমার এই চ্যুতিকোণ ডেল্টা মিনিমাম, তখনই হয় চ্যুতিকোণটা সর্বনিম্ন। এটা মনে থাকবে, এই কোয়েশ্চেনটা আসে তোমাদের মাঝে মধ্যে, যে প্রিজমের মধ্যে দিয়ে চ্যুতিকোণ কখন সর্বনিম্ন হয়। তাহলে কখন হয় সেটা না, যখন আপতন কোণ ও নির্গমন কোণ পরস্পরের সমান হয়, I1 সমান I2 হয়। দেখো চ্যুতিকোণের শর্ত আমরা আরেকটা ভাবে চ্যুতিকোণ পেতে পারি ডেল্টা এম। সেটা কিভাবে না, মিউ সমান কি হয়, এটা তোমাদের নেই, সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2, সাইন এ বাই 2। এটা কি না প্রিজমের প্রতিসারক কোণ, এটা প্রিজমের প্রতিসারক কোণ। আর ডেল্টা এমটা কি না ন্যূনতম চ্যুতিকোণ। তাহলে এখান থেকে কাচ মাধ্যমের মিউ আমরা জানি, এখান থেকেও বের করতে পারবো। ঠিক আছে, তাহলে ন্যূনতম চ্যুতি এইভাবে বের করা যায়। আরেকটা জিনিস কি না, আমি যদি কোনো প্রিজমের ন্যূনতম চ্যুতির সাথে তোমার আপতন কোণের আয়ের সম্পর্ক বলি, গ্রাফ প্লট করি, এদিকে রাখলাম ডেল্টা, এদিকে আই, কি হয় না প্রথমে যত আয় বাড়ে চ্যুতির মান কমে, এভাবে কমতে কমতে এই গ্রাফটা এখানে আসার পর এরপর আয় কমালে এভাবে বাড়তে থাকে। এটা গ্রাফ হয় ডেল্টা এম ও আয়ের মধ্যে। এটা যদি I1 বলি, এটা I1, এটা হচ্ছে I1, এটা I2। দেখো I1 I2